লোভে পাপ আর পাপেই মৃত্যু। আপনি হয়তো অনেক মাস্টারপিস মুভি দেখে ফেলেছেন, কিন্তু এখন পর্যন্ত যদি এই মুভিটা না দেখে থাকেন তাহলে আপনি কি করছেন? এটা আমার দেখা বেস্ট ইন্ডিয়ান সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, যেটার IMDb-তে রেটিং 8.3। একটা পিওর মাস্টারপিস নিয়ে চলে আসলাম আপনাদের সামনে, যেটা রিলিজ পাওয়ার সঙ্গে সঙ্গে তুমুল সাড়া ফেলে দেয় বক্স অফিসে। তো কথা বলছি 2018 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা তুম্বাদ। হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করছি সকলেই বেশ ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম ভয়েস অফ সিনেমা ইউটিউব চ্যানেলে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সিনেমার গল্পে চলে যাই। মুভি শুরু হওয়ার আগে আমাদের ইতিহাস দেখানো হয় এই মুভির। উনি হলেন উন্নতি, সমৃদ্ধ ও সৌভাগ্যের দেবী, যিনি অপুরন্ত সম্পদ ও খাদ্য ভাণ্ডারের প্রতীক। ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হচ্ছিল তখন এই পুরো পৃথিবী ছিল এই দেবীর গর্ভে। যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় তখন এই দেবী 16 কোটি দেবী দেবতার জন্ম দেয়। এর মধ্যে দেবী সব থেকে বেশি ভালোবাসতেন তার প্রথম সন্তান হস্তরকে। কিন্তু হস্তর ছিল প্রচণ্ড লোভী। সে দেবীর সমস্ত সোনা ও খাদ্য ভাণ্ডার একাই পেতে চেয়েছিল। ছল ছাতুরি করে সে দেবীর সমস্ত সোনা নিয়ে গেলেও খাদ্য ভাণ্ডারের দিকে যখন সে হাত বাড়ায় তখন সমস্ত দেবী দেবতা তার দিকে আক্রমণ করে। দেবতাদের একটা আঘাতে যখন হস্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল, হস্তরকে তখন দেবী বাঁচালেন। কিন্তু এক শর্তেই দেবী হস্তরকে বাঁচালেন, আর সেটা হলো তাকে কেউ কখনো পুজো করবে না এবং তার সমস্ত নাম ও নিশানা চিরদিনের জন্য মুছে ফেলা হবে। হস্তর তারপরে তার মায়ের কোলে হাজারো বছর ধরে ঘুমোতে থাকলো। কিন্তু মানুষ বড় হারামি। কেউ একজন হস্তরকে স্মরণ করে জাগ্রত করলো, তার নামে একটা মন্দির তৈরি করে। তারপর থেকে সমস্ত দেবতাদের অভিশাপে তুম্বাদ গ্রামে সব সময় বৃষ্টি ঝরতে থাকে। এখন প্রশ্ন আসে, হস্তরের পুজো মানুষ কেন করেছিল? কারণ হস্তরের অভিশাপ সাধারণ মানুষের জন্য ছিল আশীর্বাদ। যেমনটা বুঝিয়ে বলছি, হস্তর দেবীর সমস্ত সোনা হাতিয়ে নিয়েছিল, আর মানুষ লোভে পড়ে হস্তরের পুজো করা শুরু করে, এই ভেবে যে হস্তরকে খুশি করতে পারলে হয়তো প্রচুর পরিমাণে সম্পদ পাওয়া যাবে। এক কথায় আমরা এটা বুঝতে পারলাম, হস্তর কোনো দেবতা না, সে একটা পিশাচ, অর্থাৎ শয়তানের রূপ। এবার আমরা সিনেমার মূল গল্পে চলে যাই। সিনেমার শুরু হয় তুম্বাদ গ্রাম থেকে। এই সিনেমাটা টোটাল 3টে চ্যাপ্টার রয়েছে। তো শুরু হয় চ্যাপ্টার 1, 1918 সাল, তুম্বাদ গ্রাম, ওয়েস্টার্ন ইন্ডিয়া। প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল। আলিশান এক বিদার সামনে লাল শাড়ি পরা একজন মহিলাকে দেখা যায়, আর এই বুড়ো লোকটি এই পুরো মহলের জমিদার। মূলত জমিদার সাহেবের যৌন খিদে মেটাতে আসে এই মহিলাটি, আর সেখানে আমরা দেখতে পাই হস্তরের একটা মূর্তি। কিন্তু সেই মূর্তিটা একটা খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। এই মূর্তিটার হাতে সোনার কয়েন দেখতে পাই আমরা। মহিলাটা জমিদার সাহেবকে বলে, তাড়াতাড়ি শেষ করুন, আমাকে যেতে হবে, বাইরে অন্ধকার হয়ে আসছে। বুড়িকে খাবার দিতে দেরি হয়ে গেলে আমার ভীষণ ভয় লাগে, মনে হয় এই বুঝি ঘুম থেকে জেগে উঠবে। জমিদার কিছুটা ভয় পেয়ে যায়। সে বলে, না না, বুড়ি উঠবে না, তুই চিন্তা করিস না। মহিলাটা জমিদারকে বলে, আপনি কথা দিয়েছিলেন যে এই আমাবস্যার পরেই আমাকে ওই স্বর্ণমুদ্রা দিবেন। জমিদার তখন বলে, স্বর্ণমুদ্রা পাওয়া কোনো ছেলে খেলা না, এটাকে উপার্জন করতে হয়। এরপরে দেখা যায় এই মহিলাটির 2টো ছেলে সন্তান আছে। একজনের নাম বিনায়ক আর একজনের নাম সদাশিব। ওরা দুজন বাড়ি ফিরে আসে, কিন্তু ওদের মা এখনো বাড়ি ফেরেনি। সদাশিব বিনায়ককে বলে, মা কোথায় গেল? বিনায়ক বলে, আর কোথায় যাবে, জমিদার মহলেই গিয়েছে হয়তো। সদাশিব বলে, বুড়িকে কে খাওয়াবে তাহলে? আর বুড়ি যদি জেগে ওঠে তবে? তখন ওরা দুজন তালা ভেঙে ঘরে ঢোকে, বুড়ির জন্য খাবার বানায়। বিনায়ক বলে, খাবার আমি বানিয়েছি, তুই গিয়ে খাইয়ে দে। সদাশিব বুড়ির ঘরের দিকে আস্তে আস্তে যেতে থাকে। তখন হঠাৎই তাদের মা চলে আসে আর ওদের দুজনকে মারে। তারপর সে নিজে বুড়ির জন্য খাবার বানিয়ে বুড়িকে খাওয়াতে চায়। বিনায়ক তারপর তার মাকে জিজ্ঞেস করে, মা, জমিদার তোমাকে স্বর্ণমুদ্রা দিয়েছে? মা বলে, না, এ ব্যাপারে কথা বলতে পারিনি, ওই হারামির বাচ্চাটা এটার কথা কোনোদিনও তুলবে না। এটা শুনে ওর মা গালে একটা চড় বসিয়ে দেয় আর বলে, তোর নিজের বাপকে গালি দিতে তোর একটু লজ্জা লাগে না? আর তখন আমরা এটা বুঝে যাই যে এই ছেলে দুটো ওই জমিদারেরই জারজ সন্তান। বিনায়ক ওর মাকে বলে, ওই জমিদারকে বলো সে যদি আমাদেরকে স্বর্ণমুদ্রা না দেয় তাহলে আমরা আর বুড়ির খেয়াল রাখতে পারবো না। ঠিক তখন একটা বিকট ভয়ানক শব্দ হয় বুড়ির ঘর থেকে। শব্দটা আসছিল এক ভয়ানক বিকট গোঙানির আওয়াজ।
ক্ষণক্ষণে আওয়াজে বুড়ি বলে, চাই না, চাই না, আমার গুপ্তধন চাই না, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। তখন ওই মহিলাটা বলে, এই বুড়ি ঘুমিয়ে পড়, না হলে হস্তর চলে আসবে। এটা বলার সাথে সাথে বুড়ি গভীর ঘুমে লুটিয়ে পড়ে। আর পরের দিন দেখানো হয় যে জমিদার মারা যায়। জমিদার সাহেবের দেহ চিতায় জ্বালিয়ে দেওয়ার পর মহিলাটা তার ছেলেদের নিয়ে বাড়ি ফিরে আসে। মহিলাটা তার ছেলেদের বলে, রাতে খাওয়ার পর আমরা ব্যাগ গোছানো শুরু করব। আমরা তুম্বার ছেড়ে চলে যাচ্ছি, আমাদের জন্য এখানে আর কিছু নেই। বিনায়ক তখন বলে, কেন? জমিদার মহল তো এখন আমাদেরই হয়ে গেছে, তাই না? তার মা বলে, মহলে কি আমরা না খেয়ে মরে যাবো নাকি? ছেলেরা বলে, জমিদার মহলে যে গুপ্তধন আছে সেটা তখন আমাদের। ওর মা বলে, ওখানে তুই সারা জীবন খুঁজলেও কিছু পাবি না। বিনায়ক বলে, তাহলে বুড়ির কি হবে? ও তো না খেয়ে মরে যাবে। আর এখানে আমরা একটা জিনিস জানতে পারলাম যে ওই জমিদার সাহেবের দাদিমাই হচ্ছে এই বুড়ি। বিনায়ক বলে, বুড়িকে জাকিয়ে দেখবো, ও যেহেতু জমিদারের দাদি, ও গুপ্তধনের ব্যাপারে কিছু না কিছু জানবেই। ওর মা বলে, যা বুড়ির কাছে কি জিজ্ঞেস কর, ভালো করে শোন, কাল সকালে আমরা চলে যাচ্ছি, আমরা পুনে যাব। ওরা দুই ভাই বাইরে বসে গল্প করছিল। বিনায়ক নিচে বসেছিল আর সদাশিব গাছের ডালের উপরে বসেছিল। সদাশিব বিনায়ককে জিজ্ঞেস করে, আচ্ছা ভাইয়া, গুপ্তধনের ব্যাপারে কথা বলাও কি অশুভ? এটা বলার কিছুক্ষণ পর গাছের ডাল ভেঙে নিচে পড়ে যায় সদাশিব। বিনায়ক দৌড়ে গিয়ে দেখতে যায় আর সে দেখে ওর ভাই নিচে লুটিয়ে পড়ে আছে, মাথা ফেটে রক্ত পড়ছে। ওর মা সদাশিবকে নিয়ে ভ্যান গাড়িতে করে ছুটে হাসপাতালে নিয়ে যায় এবং সেই সময় রাত হয়ে যাওয়ার কারণে বেশ অন্ধকার হয়ে যায়। বিনায়ক তখন তার মাকে জিজ্ঞেস করে, মা, বুড়ির খাবারের কি হবে? ওর মা যাওয়ার সময় বলে যায়, আজ রাতে তোকেই খাওয়াতে হবে বুড়িকে, আর যদি বুড়ি জেগে যায় তাহলে এটা বলবি ঘুমিয়ে পড়, না হলে অস্তর চলে আসবে। এরপরে আমরা দেখতে পাই পথে যাওয়ার সময় ভ্যান চালক মহিলাটাকে জিজ্ঞেস করে, বোন, এখনো ডাক্তারের কাছে যেতে চান নাকি শ্মশান ঘাটে নিয়ে যাব? তখন আমরা এটা বুঝতে পারলাম যে সদাশিব আর বেঁচে নেই। বিনায়ক তারপরে ঘরে চলে আসে। ঘরে এসে যখন বুড়ির জন্য খাবার বানাতে যাবে তখন সেই বিকট শব্দটা আবার শুনতে পায়। বিনায়ক ভয় পেতে শুরু করে। বুড়ির ঘর থেকে দরজা ধাক্কানোর আওয়াজ আসছিল। বিনায়ক হ্যারিকেনটা হাতে নিয়ে আস্তে আস্তে দরজাটার সামনে দাঁড়ায়। তখন বুড়ি বলে, ছোট রাজপুত্র, তুই এসেছিস? এদিকে আয় বাবা, আমার কাছে আয়, দরজাটা খুলে দে না রে, আমার অনেক খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দে না রে। বিনায়ক অনেকক্ষণ ভাবে সে দরজাটা খুলবে করে, কিন্তু তখন সে হাতটা সরিয়ে চলে যায়। যখন চলে যাচ্ছিল বুড়ি আবার বলে, গুপ্তধন তোর লাগবে নাকি? গুপ্তধন আমার কাছে অনেক গুপ্তধন আছে, আয় আমার কাছে আয়। বিনায়ক লোভে পড়ে দরজাটা খুলে ভিতরে ঢুকে দেখতে পায় বুড়ির চেহারা। আর সে দেখে কি বিভৎস এক চেহারা। এটা কোনো স্বাভাবিক মানুষের চেহারা হতে পারে না, এটা কোনো শয়তান ভয়ানক দানবের মতো দেখতে সে। বিনায়ক বলে, দাদিমা, গুপ্তধন কোথায়? বুড়ি ভয়ানক গলায় বলে, দেখ, এরা তোর দাদিকে কত কষ্ট দেয়, লোহা দিয়ে আমার মুখ বন্ধ করে রেখেছে। বিনায়ক আবার তাকে জিজ্ঞেস করে, দাদিমা, গুপ্তধন কোথায়? গুপ্তধন কি জমিদার মহলেই আছে? বুড়ি ক্ষণক্ষণে গলায় বলে, আমি অনেক ক্ষুধার্ত, আমায় কিছু খেতে দে, আমি তোকে সব বলবো। না না না, এক কাজ করি, আমি তোকেই খেয়ে ফেলি। কথাগুলো শুনে বিনায়ক প্রচন্ড ভয় পেয়ে যায় আর ওখান থেকে এক দৌড়ে চলে যায়। কিন্তু এখানে বিনায়ক একটা জিনিস ভুলে যায়, সে বুড়ির ঘরের দরজাটা খোলা রেখে এসেছে। বিনায়ক বুড়ির জন্য খাবার তৈরি করা শুরু করে আর মনে করার চেষ্টা করে যে তার মা কি বলে গিয়েছিল যেটা বললে বুড়ি ঘুমিয়ে পড়বে। বিনায়ক মনে করার চেষ্টা করে, কি যেন ছিল? ও হ্যাঁ, ঘুমিয়ে পড়, না হলে হিরণ চলে আসবে। না না, ঘুমিয়ে পড়, না হলে হিচকর চলে আসবে। আরে না না, ঘুমিয়ে পড়, না হলে হাতি চলে আসবে। ঘুমিয়ে পড়, না হলে হিরণ চলে আসবে। কি ছিল? কি চলে আসবে, কি চলে আসবে? তখন হঠাৎই পিছন থেকে বিনায়কের পা শিকল দিয়ে আটকে দেয় আর খিলখিল করে হাসতে হাসতে বলে, তুই কি তোর নাম ভুলে গিয়েছিস, তাই না? তারপর সে বিনায়ককে ওই শিকল দিয়ে টেনে হিচড়ে নিয়ে যায় আর খিদের জ্বালায় বিনায়ককে সে খেতে যায়। ঠিক তখনই বিনায়কের মনে পড়ে যায় আর চিৎকার করে বলে, দাদিমা, ঘুমিয়ে পড়, নাইলে হস্তর চলে আসবে। এটা বলার সঙ্গে সঙ্গে বুড়ি ঘুমিয়ে পড়ে। বিনায়কের মা কাঁদতে কাঁদতে চলে আসে। বিনায়ক ওর মাকে জিজ্ঞেস করে, মা, সদাশিব কোথায়? তখন ওর মা জোরে জোরে কাঁদতে থাকে। সেই রাতেই তারা নৌকায় করে তুম্বার গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। বিনায়ক ওর মাকে বলে,
মা এখনো সময় আছে, চলো ফিরে যাই। আমরা বুড়ির হাত পা বেঁধে জিজ্ঞেস করব গুপ্তধন কোথায় আছে। যতক্ষণ পর্যন্ত না ওই বুড়ি বলবে গুপ্তধন কোথায় আছে, ওকে আমরা কোনো খাবার দেব না। এক সময় না এক সময় খিদের জ্বালায় ঠিকই বলবে গুপ্তধন কোথায়। ওর মা চিৎকার করে বলে, চুপ কর শয়তানের বাচ্চা। তারপর তার মা একটা সোনার কয়েন বের করে বিনায়কের হাতে তুলে দেয় আর বলে, এই নে, এটাই চাচ্ছিলি না তুই, এই নে আর চুপ করে বসে থাক। বিনায়ক বলে, মা এটা তো মাত্র একটা কয়েন, ওখানে তো পুরো গুপ্তধন পড়ে আছে, চলো না নৌকা ঘুরিয়ে ফিরে যাই। এখন প্রশ্ন হলো বিনায়কের মার কাছে কিভাবে এই সোনার কয়েনটা এলো। এবার আমি আপনাদেরকে বলি, এটা সেই কয়েন যেটা হস্তরের মূর্তির হাতের সাথে লাগানো ছিল, যেটা বিনায়কের মা জমিদার সাহেবের বাড়ি থেকে চুরি করেছে। আর এটা এমন এক অভিশপ্ত কয়েন যার হাতেই থাকবে সে প্রচন্ড লোভী ব্যক্তি হয়ে যায়। বিনায়কের মা তারপর তাকে মারতে থাকে আর বলে, তুই যদি আর কখনো তুমবারে ফিরে আসিস তাহলে তোকে আমি জানে মেরে ফেলবো, বুঝেছিস? এখন বল, তুই আর জীবনেও তুমবারে ফিরে আসবি না। বল, তুই আর জীবনেও তুমবারে ফিরে আসবি না। আমি বলছি কসম খা, তুই আর কখনো তুমবারে ফিরে আসবি না। বিনায়ক বলে, চুপ করো মা, ঠিক আছে, আমি বলছি আমি আর কোনোদিনও তুমবারে ফিরে আসবো না। আর এরপরে দেখা যায় এই সিনেমার চ্যাপ্টার 2 15 বছর পর বিনায়ক আবার ফিরে আসে তুমবার গ্রামে। বিনায়কের মা আর বেঁচে নেই। বিনায়ক ওর মায়ের দেওয়া কথা রাখতে পারেনি। সে এসেই তাদের সেই বাড়িতে যায় যেখানে ওরা থাকতো। এই 15 বছরে ওদের বাড়িটা একদম জঙ্গলে পরিণত হয়েছে। চারদিকে মাকড়সার জাল। বিনায়ক সমস্ত জাল ছড়িয়ে সে খুঁজতে থাকে তার ওই দাদির রুমটা যেখানে দাদিকে আটকে রাখা হতো, কিন্তু বিনায়ক কোনো কিছুই খুঁজে পায় না। চারদিকে শুধু মাকড়সার জাল আর গাছের ডালাকুড়া। তখন হঠাৎ বিনায়ক খেয়াল করে একটা গাছের ডালের মাঝখানে নিচে শুয়ে রয়েছে তার দাদি, এবং তার দাদির শরীর থেকে একটা গাছ বেরিয়ে গেছে। বিনায়ক বলে, দাদি আমি ফিরে এসেছি। তখন হঠাৎ করে বুড়ি জেগে যায় আর বলে, তুই এসে গেছিস? গুপ্তধন নিতে এসেছিস? হ্যাঁ দাদি, আমাকে বড় গুপ্তধন কোথায়, আমি তাহলে অর্ধেক তোমাকে দিয়ে দেবো। বুড়িটা তখন বলে, আমি ওই অভিশপ্ত গুপ্তধন চাই না। এই অভিশাপ আমাকে দানবে পরিণত করেছে, আর তুইও নিজেকে এই অভিশাপ থেকে দূরে রাখ। আবারও নতুন করে ধ্বংসের পথ খুলে দিস না। বিনায়ক আবার জিজ্ঞেস করে, আরে দাদি বলো না গুপ্তধন কোথায়, বললাম তো অর্ধেক তোমাকে দেবো। উনি আবার বলে, আমার চাই না এই অভিশাপ। বিনায়ক তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কি চাও? বুড়োটা বলে, মুক্তি চাই আমি, এই আগুন দিয়ে আমাকে জ্বালিয়ে দে। আমার অন্তহীন খিদেকে তো আর মেটাতে পারবি না, আমার শরীরটাকে শেষ করে দে, জ্বালিয়ে দে আমায়। এখানে একটা জিনিস বোঝা যায় যে বুড়ির এই অবস্থা কি করে হয়েছে। বুড়ি যেমনটা বলেছে যে এই অভিশাপের কারণে সে দানবে পরিণত হয়েছে, যদিও সে স্পষ্টভাবে বলেনি যে তার এই অবস্থাটা আসলে কি করে হয়েছে। এরপরে বুড়ি বিনায়ককে বলে, ওই জমিদার বাড়ির কোথাও একটা কুয়োর মধ্যে গুপ্তধন আছে, আমি সবার থেকে দ্রুত কুয়ো থেকে বের হতে পারতাম, আর ঠিক এই কারণে আজ আমার এই অবস্থা। ভালো করে শোন, ওই গেট দিয়ে ঢোকাটাই শুধু নিজের ইচ্ছা, আর এরপর যা হবে তোর সাথে তা কোনো কিছুই তোর আয়ত্তে থাকবে না। তুই কি জানিস তুই অনেক লোভী? বিনায়ক বলে, হ্যাঁ, এই একটাই তো গুণ আছে আমার। তারপর বিনায়ক সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বিনায়ক শুধু এতটুকুই বুঝতে পেরেছে যে কোন মতো কিছু একটা আছে যেখান থেকে সে ওই গুপ্তধনের রাস্তা খুঁজে পাবে। জমিদার বাড়ির বড় গেটটা খুলে ওখানে প্রবেশ করে এখানে ওখানে খোঁজা শুরু করে, আর এভাবেই খুঁজতে খুঁজতে কয়েক বছর পেরিয়ে গেল, আর অবশেষে একদিন সে গুপ্তধনের রাস্তা খুঁজে পেল। তারপর সে খুশিতে আত্মহারা হয়ে পড়ে। সে আবার তার দাদির কাছে আসলো, কারণ দাদিকে কথা দিয়েছে যে তাকে মুক্তি করে দেবে, আর তার কথা মতো দাদিমাকে আগুন দিয়ে জ্বালিয়ে মুক্তি করে দেয়। বিনায়ক তারপরে তার শহর পুনেতে চলে আসে, যেখানে তার বাড়ি রয়েছে। কয়েক বছর পর বাড়িতে ফিরে তাকে কেউ চিনতে পারে না, কারণ তার চুল দাড়ি সব বড় হয়ে গেছে। আর এখানে আমরা পরিচয় হলাম বিনায়কের স্ত্রীর সাথে। বিনায়কের স্ত্রীও তাকে চিনতে পারছিল না, পাড়ার সবাই বিনায়ককে চোর ভাবতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর সবাই বুঝতে পারে যে এই লোকটা বিনায়ক। বিনায়কের স্ত্রী বিনায়ককে বলে, কোথায় ছিলে তুমি এতদিন? আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, মানুষ কত কি বলা বলি করছিল, দুমুঠো ভাতের জন্য আমি আটার ব্যবসা শুরু করেছি। বিনায়ক বলে, সামান্য কিছু টাকার জন্য তুই আটার ব্যবসা করবি? সিনেমাটার কাহিনী দেখানো হয়েছে যখন ভারতে ব্রিটিশরা রাজ করত। ওই সময় 10 টাকার মূল্য, যা এখনকার দিনে অনেক টাকার সমান। বিনায়ক রাঘব নামের এক লোকের কাছ থেকে 38 টাকা ধার নিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেটা ফেরত দিতে পারেনি। আজ অবশেষে বিনায়ক তার বাড়িতে যায় সে টাকা ফেরত দিতে। রাঘব তাকে বলে, কিরে বেটা বিনায়ক, এতদিন পর এসেছিস টাকা ফেরত দিতে? তোর নেওয়া কর্জের টাকা এখন সুদ সহ অনেক টাকা হয়ে গেছে, কিভাবে এত টাকা শোধ করবি? 3 মাস আমার দোকানে কাজ কর,
টাকা শোধ হয়ে যাবে। বিনায়ক তখন রাঘবকে বলে, আমার কাছে একটা স্বর্ণমুদ্রা আছে, কিনবি? এই একটা স্বর্ণমুদ্রার মূল্য 100 টাকা। রাঘব অবাক হয়ে যায়। রাঘব বলে, এটা পেলি কোথায়? আমার তো জানতে হবে। আবার চুরি করেছিস নাকি? বিনায়ক বলে, চুরির মাল হলে তো বলেই দিতাম, এটা পারিবারিক সম্পত্তি। রাঘব বলে, দিনকাল কি তাহলে খুব খারাপ যাচ্ছে? পারিবারিক সম্পত্তি বেচার দিন এসে গেছে নাকি? বিনায়ক তখন বলে, আমার কাছে আরো 3টে আছে। এটা শুনে রাঘব আকাশ থেকে পড়ে। এভাবেই প্রতিদিন যায়, রাত যায়, তুম্বাদ গ্রাম থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে আসে রাঘবের কাছে বিক্রি করার জন্য। বিনায়ক এই স্বর্ণ মুদ্রাগুলো কিভাবে নিয়ে আসে এগুলো সম্পর্কে কেউ কিছু জানে না। আর এটা দেখানো হয় একেবারে মুভির লাস্টে যে বিনায়ক এই কাজটা কিভাবে করে। রাঘব একদিন বিনায়ককে জিজ্ঞেস করে, তোমার বাড়ি তো তুম্বাদে না? শুনেছি ওখানে এক জমিদার বাড়িতে অনেক ধন লুকিয়ে আছে। বিনায়ক বলে, হ্যাঁ আছে, যাও গিয়ে নিয়ে আসো। এটা বলে দুজন হাসতে থাকে। এরকম করতে করতে বিনায়ক বেশ বড়লোক হয়ে যায়। কিন্তু আর একদিকে রাঘবের প্রচুর পরিমাণে টাকার দরকার হয়, কারণ রাঘব তার পরিচিত এক ব্রিটিশ বন্ধুর কাছ থেকে কিছু জমি কিনতে চায়। কিন্তু তার হাতে বিশেষ সময় ছিল না, কারণ তার ওই ব্রিটিশ বন্ধু কিছুদিনের মধ্যেই বদলি হয়ে এখান থেকে চলে যাবে। রাঘব একদিন বিনায়কের অনুপস্থিতিতে তার বাড়িতে যায়। বিনায়কের স্ত্রীর কাছ থেকে ছলে বলে জানার চেষ্টা করে, আবি বিনায়ক এত স্বর্ণমুদ্রা কোথা থেকে পায়? বিনায়কের স্ত্রী বলে, আমিও তো কিছু জানি না, ও কোথা থেকে কি করে কিছুই বলে না। ঠিক তখন ওই সময় বিনায়ক চলে আসে। রাঘব তখন বলে, আমাকে আপনার বিজনেস পার্টনার বানিয়ে নিন না, আপনার এত টাকা, একজন হিসাবরক্ষক প্রয়োজন তো। কিন্তু বিনায়ক তাতে রাজি হয় না। আমরা দেখতে পাই বিনায়কের একটা ছেলে সন্তান জন্ম হয়। রাঘব তখন একটা মাস্টার প্ল্যান বের করলো। সে একটা মেয়েকে নিয়ে আসে আর 803 টাকায় বিক্রি করে দিল বিনায়কের কাছে। মেয়েটাকে বিনায়ক নিজের রক্ষিতা হিসেবে রেখেছে, যৌন বাসনা মেটানোর জন্য। বিনায়কের স্ত্রী জিজ্ঞেস করে, এই মেয়েটাকে? কিন্তু বিনায়কের স্ত্রীকে বলা হলো এই মেয়েটাকে কাজ করার জন্য আনা হয়েছে। মেয়েটাকে ওরা চিলেকোঠার উপরে থাকতে দিল। রাঘব ওই মেয়েটাকে 50 টাকা দেয় আর বলে, বিনায়ককে 2 দিন এখানে আটকে রাখবে, যাতে ও বাড়ি থেকে বের হতে না পারে। এখন অনেকেই প্রশ্ন করতে পারে, রাঘব কেন বিনায়ককে 2 দিন আটকে রাখতে চায়? কারণটা হলো রাঘব তুম্বাদ যাওয়ার প্ল্যান করছে। তার জানা মতে তুম্বাদ গ্রামে অনেক গুপ্তধন লুকিয়ে আছে। রাঘব সন্দেহ করছে হয়তো তুম্বাদ থেকেই বিনায়ক এই স্বর্ণমুদ্রাগুলো নিয়ে আসে। রাতের বেলা ওই মেয়েটা বিনায়ককে ডাক দিয়ে বলে, যদি আমাকে আপনি 50 টাকা দেন তাহলে আমি আপনাকে বলবো এই 50 টাকা আমি কোথায় পেয়েছি। বিনায়ক তারপরে 50 টাকা দেয়। মেয়েটা বলে, আগামী 2 দিন যাতে আপনি শহরের বাইরে না যেতে পারেন এটা খেয়াল রাখার জন্য আমাকে 50 টাকা দেওয়া হয়েছে। বিনায়ক রাঘবের প্ল্যান বুঝে যায়। রাঘব তুম্বাদ গ্রামে চলে আসে। বিনায়কদের সেই মহলে গিয়ে এখানে ওখানে খুঁজতে থাকে। বিনায়ক ওখানে উপস্থিত থাকে। রাঘব কিন্তু জানে না গুপ্তধন কোথায় আছে। সে শুধু শুনেছে যে তুম্বাদ গ্রামে জমিদার মহলে কোথাও না কোথাও গুপ্তধন আছে, কোথায় আছে সেটা জানে না। তখন বিনায়ক ইচ্ছে করে রাঘবকে দেখা দেয়। সে এমন ভাব করে যেন সে জানেই না যে রাঘব এখানে উপস্থিত। বিনায়ক রাঘবকে দেখিয়ে দেখিয়ে একটা কুয়োর ভেতরে নামে আর কিছুক্ষণ পরেই ওখান থেকে উঠে আসে। রাঘব তখন দেখে কুয়ো থেকে উঠে বিনায়কের হাতে 2টো স্বর্ণমুদ্রা। রাঘব তখন বুঝতে পারে যে সমস্ত গুপ্তধন ওই কুয়োর ভেতরেই আছে। তারপর সেও ওই কুয়োর ভেতরে নেমে পড়ে। রাঘব আস্তে আস্তে রশি বেয়ে বেয়ে সেই জায়গায় পৌঁছায় গেল এখান থেকে নিচে নামা যায়। সে যখন নিচে নামলো তখন সে বুঝে যায় সে যেখানে আছে সেটা একটা জীবন্ত জায়গা। কোনো কিছু একটা জোরে জোরে শ্বাস দিচ্ছে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। রাঘব বুঝতে পারে সে যেখানে আছে সেটা কোনো স্বাভাবিক জায়গা না। তখন তার নজরে পড়ে একটা বক্সের উপর। রাঘব বক্সটা খুলে দেখলো ওটার ভেতরে একটা আটার তৈরি পুতুল রয়েছে। পুতুলটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে একটা দানবের মতো জন্তু ছুটে এসে রাঘবকে নিয়ে যায়। কিছুক্ষণ পর বিনায়ক ওখানে নেমে এলো। এই সমস্ত কিছু বিনায়কের প্ল্যান ছিল, কারণ বিনায়ক আর চাচ্ছিল না রাঘব বেঁচে থাকুক, কারণ রাঘব তার সম্পর্কে অনেক কিছুই জেনে গেছে। পরবর্তীতে সে যদি এই গুপ্তধনের ব্যাপারে জানতে পারত তাহলে সেও ভাগ বসাতে চলে আসতো। বিনায়ক নিচে নেমে রাঘবের কাছে যায় আর দেখা যায় রাঘব একটা বিশাল হৃৎপিণ্ডের সাথে আটকে আছে। তার শরীর মুখমণ্ডল এক ভয়ানক দানবের মতো হয়ে গেছে। সে জোরে জোরে চিৎকার করে কিছু বলতে চায়, কিন্তু তখন বিনায়ক বলে, রাঘব ঘুমিয়ে পড়, নাইলে হস্তর চলে আসবে। আর এরপর দেখা যায় বিনায়ক নিজের চারপাশে আটা দিয়ে গোল করে দাগ করে।
আর তার হাতে তুলে নেয় একটা আতার পুতুল। সে হস্তরকে ডাকতে থাকে। তারপর অবশেষে দেখা যায় দানবের মতো দেখতে হস্তরকে। হস্তর সেখানে চলে আসে আর বিনায়ক যেই গোল দাগের ভেতরে দাঁড়িয়ে ছিল আর তার হাতে ছিল একটা আটার পুতুল। হস্তর তীরে বিনায়কের দিকে যায়, তখন আগুনের গোলা জ্বলে ওঠে। সে যখনই ওই গোল আকারের দিক ক্রস করতে যায় তখনই আগুনের গোলা জ্বলে ওঠে। এখন প্রশ্ন হচ্ছে, এই গোল লাইনের দিকে ক্রস করতে গেলে আগুন কেন জ্বলে ওঠে? এটা আমরা জানতে পারবো মুভির শেষের দিকে। হস্তর খেতে না পেয়ে রেগে গিয়ে দৌড়ে যায় যেখানে রাঘব আটকে আছে। রাঘবের শরীর থেকে হাত ছিঁড়ে নিয়ে খেতে শুরু করে। তখন বিনায়ক চিৎকার করে বলে হস্তর। তারপর সে আটার পুতুলটা ছুঁড়ে মারে। হস্তর যখন আটার পুতুলটা খেতে থাকে তখন বিনায়ক হস্তরের পেছনে থাকা দড়িটা খুলে দেয় এবং সেখান থেকে অনেকগুলো স্বর্ণমুদ্রা পড়ে। আর এখান থেকে আমরা বুঝতে পারলাম বিনায়ক কি করে স্বর্ণমুদ্রাগুলো পেত। বিনায়ক যত তাড়াতাড়ি সম্ভব স্বর্ণমুদ্রাগুলো এক একটা করে হাতে তুলে নেয় এবং সে যখন দড়ি টেনে চলে যাচ্ছিল তখন রাঘব চিৎকার করে ওঠে। বিনায়কের কিছুটা খারাপ লাগে রাঘবের জন্য। আর এখন আমরা বুঝতে পারলাম কি করে বিনায়কের দাদির এই অবস্থা হয়েছিল। হস্তর বিনায়কের দাদিকেও এভাবে কষ্ট দিয়েছে, তাকে এভাবে কামড়েছিল, যার কারণে বিনায়কের দাদির জীবন অভিশপ্ত হয়ে যায়, যেরকমটা এখন রাঘবের আছে। বিনায়কের দাদির যে অবস্থা হয়েছিল সে একই অবস্থা এখন রাঘবের। বিনায়কের দাদিকে যতক্ষণ না পর্যন্ত আগুন দিয়ে জ্বালিয়ে মুক্তি করে দেওয়া হয়েছে ততক্ষণ সে এরকম যুগ যুগ ধরে বেঁচে কষ্ট পাচ্ছিল। তো রাঘবকে যদি বিনায়ক জ্বালিয়ে না দেয় তাহলে রাঘবও এভাবে তার দাদির মতো কষ্ট পেতে থাকবে। তাই বিনায়ক তার হাতে থাকা হ্যারিকেনটা রাঘবের দিকে ছুঁড়ে মারে আর ওখানে আগুন জ্বলে শেষ হয়ে যায়। বিনায়ক দড়ি টেনে তাড়াতাড়ি করে উপরে চলে যায়। আর এরপরে দেখানো হয় এই সিনেমার তৃতীয় ও শেষ অধ্যায়। 14 বছর পর 1947 স্বাধীন ভারতবর্ষ। দেখা যায় বিনায়ককে, তার বয়সটা অনেক বেড়ে গেছে, তাই সে আর আগের মতো দড়ি বেয়ে ওঠানামা করতে পারে না। সে অনেক চেষ্টা করে বাইরে বসে, কিন্তু তার বয়স হয়ে যাওয়ার কারণে তার শরীরে আর আগের মতো দম নেই। বিনায়ক তার জীবন বেশ আলিশান ভাবেই পার করছিল, কিন্তু সে বেশিরভাগ সময় অসুস্থ থাকতো। এই 14 বছরে বিনায়কের ছেলেটা অনেক বড় হয়ে গেছে। তখন বিনায়কের মাথায় একটা বুদ্ধি আসে। সে ঠিক করলো তার ছেলেকে বাড়িতে ট্রেনিং দেওয়া হবে, যাতে করে ওর ছেলে ওরকম দড়ি বেয়ে ওঠানামা করতে পারে, ঠিক যেরকম দড়ি বেয়ে ওঠানামা করতে হয়। আর হস্তরের জন্য আটার পুতুল বানিয়ে ছুঁড়ে মারতে হয়, আর পিছন থেকে কিভাবে স্বর্ণমুদ্রাগুলো এক একটা হাতে তুলতে হয়, সব প্রক্রিয়া তার ছেলেকে শেখানো হচ্ছে এবং তার ছেলের ট্রেনিং বাড়িতে শুরু হয়ে যায়। একদিন বিনায়কের ছেলে বলল, বাবা আজকে আমি ট্রেনিং অনেক ভালো করেছি, আমি 19 বার চেষ্টা করে 8টা মুদ্রা পেয়েছি। বিনায়ক তখন বলে, চল তাহলে, তোর ট্রেনিং সফল হয়েছে, কাল তুই আমার সাথে তুম্বাদ যাবি। বিনায়ক তখন তার স্ত্রীর কাছে এসে বলে, আমি কাল তুম্বাদ যাচ্ছি, ছেলেকে সকালে তৈরি করে দিও। সে তার ছেলেকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়লো তুম্বাদ গ্রামের উদ্দেশ্যে। পথে যাওয়ার সময় বিনায়ক তার ছেলেকে সমস্ত কিছু খুলে বলে কি কারণে তারা ওখানে যাচ্ছে। তখন সে তার ছেলেকে বলে, আমার মনে হয় আমি একাই বাড়ি ফিরে যাব। তার ছেলে বলে, কেন বাবা, আমি তো তোমার মতোই সাহসী, আমি এই কাজটা ঠিকই করতে পারবো, আমি কোনো কিছু ভয় পাই না। তারপর তারা বাপ ও ছেলে ওই জমিদার বাড়িতে গিয়ে পৌঁছায় আর সেই কুয়োর ভেতরে চলে যায়। বিনায়ক ওর ছেলেকে বলে, কিরে তুই এখনই ভয় পেয়ে গেলি, এখনো তো কাজই শুরু করিনি। তারপর সে তার ছেলেকে জানায়, এখানে একটা বৃত্ত বানা, এটা আমাদেরকে সুরক্ষিত রাখবে, হস্তর এটার ভেতরে ঢুকতে পারবে না। ওর ছেলে জিজ্ঞেস করে, আর যদি ঢুকে পড়ে? বিনায়ক বলে, ধ্বংস হয়ে যাবে, মনে করে দেখ দেবীর সেই কাহিনীটা। হস্তর সমস্ত স্বর্ণ হাতিয়ে নিয়ে গেলেও খাদ্য ভাণ্ডার কিন্তু ছুঁতে পারে না, সুতরাং খাদ্য ভাণ্ডার হস্তরের জন্য একটা অভিশাপ। বিনায়কের ছেলে জিজ্ঞেস করে, তাহলে হস্তর কখন আসবে? বিনায়ক বলে, যখন আমরা তাকে আটার পুতুল খেতে দেব, যতক্ষণ পর্যন্ত আমরা হস্তরকে খেতে না দেব সে খেতে পারবে না। আর যেহেতু এই গোল দাগটা আটা দিয়ে তৈরি, সুতরাং সে এই গোলটাকে ছুঁতে পারবে না। কিন্তু যখন আমরা এই আটার পুতুলটাকে এই সার্কেলের বাইরে খেতে দেবো, ঠিক তখনই সেটা খেতে পারবে। হস্তর যেহেতু কখনো তার জীবনেও খাদ্যের স্বাদ পায়নি, সে সবসময় খাওয়ার জন্য পাগল হয়ে থাকে। আর যখন খেতে থাকে তখন ওর কোনো হুঁশ জ্ঞান থাকে না, সে তখন খেতে ব্যস্ত হয়ে যায়। আর ও যখন খেতে ব্যস্ত হয়ে পড়বে, ঠিক ওই সময় স্বর্ণ মুদ্রাগুলো বের করে নিয়ে উপরে পালাতে হবে। আর মাথায় রাখবি, ওর খাওয়া শেষ হলে কিন্তু আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। বিনায়ক তখন বলে, কিন্তু আজকে আমরা শুধু প্র্যাকটিস করতে এসেছি, তাই আমি সাথে করে কোনো আটার পুতুল নিয়ে আসিনি। বিনায়কের ছেলে তখন বলে, বাবা আমি তো সাথে করে পুতুলটা নিয়ে এসেছি। এটা বলে সে আটার পুতুলটা বের করে। ঠিক তখন পুতুলটা বের করার সঙ্গে সঙ্গে ওখানে হস্তর চলে আসে। বিনায়কের ছেলে ছিটকে ওখানে পড়ে। হস্তর যখন বিনায়কের ছেলের উপরে ঝাঁপিয়ে পড়বে, তখন বিনায়ক তার ছেলেকে
টেনে কোনো রকম বাঁচিয়ে নেয়। বিনায়ক বলে তাড়াতাড়ি করে রশি বেয়ে উপরে ওঠ। বিনায়ক রশি বেয়ে পালাতে থাকে। তখন তার ছেলে দেখে হস্তর খেতে ব্যস্ত হয়ে পড়েছে। তখন সে হস্তরের ধুতিতে টান দেয় আর অনেকগুলো স্বর্ণমুদ্রা পড়ে। তখন তার ছেলে এক একটা স্বর্ণমুদ্রা কুড়িয়ে নেয়, রশি বেয়ে উপরে ওঠার চেষ্টা করে। তখন হস্ত তাদের পিছন ছুটতে থাকে। কোনো রকম এই যাত্রায় তারা বাপ ও বেটা বেঁচে যায়। বিনায়ক ওর ছেলের উপরে প্রচন্ড পরিমাণে খেপে যায়। লোভী শুয়োরের বাচ্চা, তোকে আমি মানা করেছিলাম না পুতুলটা না নিয়ে যেতে? বল বলেছিলাম কিনা? দুজন তারপরে বাড়ি ফিরে যায়। তখন আমরা দেখতে পাই বিনায়কের ছেলের মধ্যে লোভ ঢুকে যায়, আর এত ছোট বয়সে নারীর প্রতিও লোভ বেড়ে যায়। আর এক রক্ষিতা মেয়েকে একটা স্বর্ণ মুদ্রা দেয়। তার বাবা তার উপর খেপে যায়, তাকে মারে, বলে এত ছোট বয়সে পেকে গেছিস তুই। তখন তার ছেলে বিনায়ককে একটা আইডিয়া দেয়, বাবা আমরা হস্তরের থলি থেকে সব স্বর্ণমুদ্রা পাই, তাহলে আমরা ওর পুরো থলিটাই কেন নিয়ে আসি না? বিনায়ক বলে, তুই কি গাধা? একটা পুতুল দিয়ে তুই পুরো থলি নিয়ে আসবি? এত সময় পাবি কোথায়? তার ছেলে বলে, আমরা অনেকগুলো পুতুল বানাবো, সে একটা খাবে, আমরা একটা ফেলবো, এরপর আরেকটা, আর এভাবে আমরা পুরো থলি নিয়ে আসতে সক্ষম হব, আর সময়ও বেশি লাগবে না। তার বাবা ভেবে দেখলো আইডিয়াটা তো খারাপ না। এরপর তারা বাপ বেটা মিলে অনেকগুলো আটার পুতুল বানিয়ে আবারও তুম্বাদ গ্রামে যায়। তারা নিচে নেমে গেল, গোল দাগ কেটে দাগ কাটার পর তারা আটার পুতুলগুলো বের করে, এক একটা ছুটতে লাগলো। কিন্তু অবাক করা বিষয় হলো সেখানে একটা হস্তর না, অনেকগুলো হস্তর এসে জমা হলো। বিনায়কের এ বিষয়ে কোনো আইডিয়া ছিল না। সে জানতো হস্তর শুধু একটাই, সেজন্য এতগুলো আটার পুতুল নিয়ে এসেছিল যাতে হস্তরে খেতে অনেক টাইম লাগে, আর সেই সময় তারা হস্তরের পুরো থলিটা ছিনিয়ে নিয়ে আসতে পারে। কিন্তু সেখানে যে এতগুলো হস্তর চলে আসবে তারা কল্পনাও করেনি। তখন তারা দিশেহারা হয়ে যায়, ভয় কি করবে তারা কিছু বুঝে উঠতে পারছিল না। উইথ গোল দাগের ভেতরে তো তারা সুরক্ষিত আছে, কিন্তু কতক্ষণ আর থাকতে পারবে? তাদের তো বের হতে হবে। তখন বিনায়ক একটা সিদ্ধান্ত নেয়, সেই সব আটার পুতুলগুলো নিজের গায়ের সাথে বেঁধে আস্তে আস্তে রশি দিয়ে ওঠা শুরু করে, এবং সেখানে যতগুলো হস্তর ছিল সবগুলো হস্তর বিনায়কের পিছু নেয়। কিছু হস্তর ওখান থেকে নিচে পড়ে ওই আটার গোল করা দাগে গিয়ে পড়ে আর ধ্বংস হয়ে যায়, আর বাকি কিছু হস্তরগুলো পিছন পিছন যায় বিনায়কের। বিনায়ক উপরের রাস্তায়ও আটার গোল দাগ করে রেখেছিল, আর সেখানে পৌঁছানো মাত্রই বাকি হস্তরগুলো ধ্বংস হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই বিনায়কের ছেলে দড়ি বেয়ে উপরে উঠে আসে, আর উপরে উঠে এসে যা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে তার বাবা ভয়ানক এক দানবের মতো দেখতে হয়ে গেছে, যেরকমটা আমরা দেখেছি বিনায়কের দাদির সাথে, যেরকমটা আমরা দেখেছি রাঘবের সাথে। এখন বিনায়কও একই রকম অবস্থা, সে এক ভয়ানক দানবের মতো দেখতে। কারণ উপরে যখন সে উঠছিল তখন বাকি হস্তরগুলো তাকে কামড়েছিল, আর কামড় খাওয়ার ফলে বিনায়ক দানবে পরিণত হয়ে যায়। বিনায়কের ছেলে কাঁদতে থাকে আর বলে, বাবা কি হলো তোমার? বিনায়ক ভয়ানক গলায় বলে, এই নিয়ে স্বর্ণ মুদ্রার থলি, এইটাই তো তুই চেয়েছিলিস না? তুই তো সবকিছু লুটতে এসেছিলিস, আয় নিয়ে যা, আমার কাছে আয়। সে বলে, বাবা আমি গুপ্তধন চাই না, আমি তোমাকে চাই। বিনায়ক আস্তে আস্তে তার দিকে আসছিল। তার ছেলে তখন বলে, বাবা ঘুমিয়ে পড়ো, না হলে অস্তর চলে আসবে। আর এটা বলে তার বাবাকে আগুন দিয়ে জ্বালিয়ে মুক্ত করে দেয়। বিনায়কের ছেলে চিৎকার করে কাঁদতে থাকে, আর তারপর সে ওখান থেকে আস্তে আস্তে করে চলে যায়। আর এখানেই শেষ হয় এই মুভির গল্প। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় ভয়েস অফ সিনেমার পাশে থাকো। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে।